দণ্ডবিধির আজকে ষষ্ঠ ক্লাস, ধারা 191 থেকে। ধারা 191 থেকে 194। এখান থেকে অনেক বেশি পড়ার নাই। 191-তে বলছে সাক্ষীর ক্ষেত্রে, অর্থাৎ 191 থেকে 194-তে সাক্ষীর ক্ষেত্রে কথা বলেছে। একটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, আর আরেকটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য তৈরি করে দেওয়া। একটা হচ্ছে মুখ দিয়ে আমি যখন মৌখিক সাক্ষ্য দিচ্ছি তখন আমি মিথ্যা বলতেছি, আর আরেকটা হচ্ছে আমি একটা মিথ্যা কাগজপত্র বানাইছি, বানাইয়া সেটা আমার আদালতে সাক্ষী হিসেবে আমি সেটাকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করছি। দুইটা দুই বিষয়। তাহলে গিভিং ফলস এভিডেন্স বা মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে ধারা 191। ধারা 192-তে আছে ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। এই মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন আর মিথ্যা সাক্ষ্য দেওয়া আমরা পার্থক্য জানলাম। তাহলে 191-তে আমরা কোনটাকে বলবো যে সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছে, কোনটাকে বলবো? কোনটাকে বলবো? সাক্ষী জানে যে সূর্য পূর্ব দিকে ওঠে, সাক্ষী এটা জানে। এটা জানার পরেও সাক্ষী সাক্ষ্য দিকে বলতে যে স্যার সূর্য পশ্চিম দিকে উঠে, তাহলে সে সে জেনে মিথ্যা কথা বলতেছে নাকি? সে মনে মনে জানে যে সূর্য পূর্ব দিকে উঠে, কিন্তু সে মামলায় বলতেছে স্যার সূর্য পশ্চিম দিকে উঠে। অর্থাৎ সে মনে মনে বিশ্বাস করতেছে সূর্য পূর্ব দিকে উঠে, বাট যখন সাক্ষ্য দিচ্ছে তখন দিতেছে সূর্য পশ্চিম দিকে উঠে। তাহলে এই সাক্ষ্যটা তার মিথ্যা সাক্ষ্য হয়ে যাচ্ছে। এটাকে বলছে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা সাক্ষ্য দান, গিভিং ফলস এভিডেন্স। ঠিক একই ভাবে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স সেম। আমি 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 একটা মামলা সাক্ষী, আমি নিজে জানি আমি যে সাক্ষ্যটা দিচ্ছি, যে কাগজটা, যে কাবিননামাটা আমি সাক্ষ্য হিসেবে আদালতে দাখিল করতেছি, এটা আমি কাজীকে 500 টাকা দিয়া ভুয়া বানাইছিলাম। তাহলে আমি আমার দেওয়ার ডকুমেন্টটাকে আমি কি কি বলতেছি? মিথ্যা বলতেছি মনে মনে। সেটাকে আমি সত্য বলে জানি না, কিন্তু আমি সেটাই আবার কোর্টে উপস্থাপন করতেছি আমার মামলার প্রয়োজনে। তখন কি হয় বলেন তো? তখন হলো তখন সেটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, মিথ্যা সাক্ষ্য তৈরি করা। 192 হচ্ছে তৈরি করা, আর 191 হচ্ছে ফলস এভিডেন্স, মানে মৌখিকভাবে মিথ্যা কথা বলা। এই 191 এবং 192 এই দুইটা শাস্তি বলেছে আমাদের কোথায়? 193 ধারাতে, এটা পড়লেই বুঝবেন। 194-তে আমাদের একটু পড়ার আছে। 194 জাস্ট একটা পয়েন্ট পড়বেন যে 194-তে, 192-তে যে মিথ্যা সাক্ষ্যর কথা বলেছে, 191-তে যে মিথ্যা সাক্ষ্যর কথা বলেছে, এটা সর্বোচ্চ শাস্তির কথা বলেছে। আমরা সর্বোচ্চ শাস্তি বলতে কি বুঝি? আমরা সর্বোচ্চ শাস্তি বলতে বুঝি হচ্ছে, হুম, আমাদের সর্বোচ্চ শাস্তি বলতে বুঝি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। দেখেন, আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন 191, আপনি মিথ্যা সাক্ষ্য তৈরি করে দিয়েছেন 192, এটা দিলেন। আপনার এই মিথ্যা সাক্ষ্যর কারণে বা বা আপনার মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের কারণে, তৈরির কারণে, সৃজনের কারণে এক নির্দোষ নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে।
এবং তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাহলে কেন তার মৃত্যুদণ্ড হলো বলেন তো? আপনার মিথ্যা সাক্ষ্যর কারণে, মিথ্যা সাক্ষ্য তৈরির কারণে। যদি নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়, কার্যকর হওয়া মানে হচ্ছে একবারে সত্যি সত্যি সে মারা যায়, তাকে ফাঁসিতে দেওয়া হয়, তখন কি হবে বলেন তো? তখন হচ্ছে তার সর্বোচ্চ শাস্তি হবে কি? তার সর্বোচ্চ শাস্তি হবে হচ্ছে কি বলেন তো? সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। ক্লিয়ার? ওকে, তাহলে 194 শেষ, 211-তে চলে আসেন। 211 মিথ্যা মামলা। এই 211-র সাথে মিল আছে আমাদের ফৌজদারি কার্যবিধির 250। ফৌজদারি কার্যবিধির 250। ফৌজদারি কার্যবিধি 250। দেখেন সেখানে কি বলেছে। সেখানে বলেছে মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ, ফলস চার্জ, মিথ্যা মামলা করার শাস্তি, মিথ্যা মামলা করার শাস্তির কথা বলেছে। আমি যদি আপনার ক্ষতি করার জন্য মিথ্যা মামলা করি, হয়রানি করার জন্য মিথ্যা মামলা করি, তাহলে আমার শাস্তি হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড। 211 ধারা, 2 বছর পর্যন্ত কারাদণ্ড। কিন্তু আমি যদি আপনার বিরুদ্ধে এমন কোনো মামলা করি, আমাদের ধর্ষণ মামলা হরহ হচ্ছে না, মিথ্যা বলেন, মানে যে কোনো মামলাতে মিথ্যা হতে পারে। আমি যদি আপনার নামে এমন কোনো মামলা করি, এমন কোনো ঘটনাকে উল্লেখ করে মামলা করি যেটার ফলে আপনার মৃত্যুদণ্ড হতে পারে, যেটার ফলে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যেটার ফলে আপনার 7 বছরের বেশি কারাদণ্ড হতে পারে, তাহলে আমার শাস্তি কি হবে? যেহেতু আমি মিথ্যা মামলা করেছি, ফলসাস করেছি, আমার শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। 7 বছর পর্যন্ত কারাদণ্ড, 211 ধারা। কত ধারা? 211 ধারা। তার মানে মিথ্যা মামলার সর্বোচ্চ শাস্তি কত পেনাল কোডে? 7 বছর পর্যন্ত জেল। মানে এখন এমনিতে 2 বছর পর্যন্ত, বাট যদি সেটা হয় আপনাকে ফাঁসি দেওয়ার জন্য, যদি সেটা হয় আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য, যদি সেই অভিযোগটা হয় আপনাকে 7 বছরের বেশি কারাদণ্ড দেওয়ার জন্য, তাহলে কি হবে? তখন আমার মিথ্যা অভিযোগকারী হিসেবে আমার শাস্তি হয়ে যাবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। 211 ধারা চলে গেল। চলে যাব আমরা 299, 300। 299 এবং 300 ধারাতে যাহা কিছু আছে, এখানে একটু সময় নিয়ে পড়তে হবে, প্রত্যেকটা উদাহরণ পড়তে হবে, কারণ এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা 2000%। ওকে, আমরা এখন একটু গল্প করি। আমরা নিন্দনীয় নরহত্যা, এটার ইংলিশটা কি? culpable homicide. কালপেবল হোমিসাইড। সবাই একটু লিখি। কালপেবল হোমিসাইড, কালপেবল হোমিসাইড, নিন্দনীয় নরহত্যা বা অপরাধজনক নরহত্যা। খুন বা হত্যার ইংলিশ কি? মার্ডার। তাহলে একটা হচ্ছে কালপেবল হোমিসাইড, আর আরেকটা হচ্ছে কি?
আর একটা হচ্ছে মার্ডার বা কি, খুন। মার্ডার বা খুন। এখন আমাকে বলেন যে খুন এবং নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য বলেন, একটা যে কোনো একটা পার্থক্য বলেন, যতটুকু জ্ঞানে ধরে ততটুকু বলেন, যে কোনটা খুন, কোনটা নিন্দনীয় নরহত্যা। খুন এবং নিন্দনীয় নরহত্যা আছে, খুন কাকে বলে আর নিন্দনীয় নরহত্যা কাকে বলে, হাবিবা কাকন, খুন কোনটা, নিন্দনীয় নরহত্যা কোনটা? ভাইয়া, মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইচ্ছা নিয়ে। মৃত্যু ঘটার অভিপ্রায় বা ইচ্ছা নিয়ে। মৃত্যু ঘটার অভিপ্রায় নিয়ে মৃত্যু ঘটালে সেটা কি? নিন্দনীয় নরহত্যা। নিন্দনীয় নরহত্যা। আর মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে মারলে সেটা খুন। আমাদের উপজেলা চেয়ারম্যান কি বলে দেখি, টাঙ্গাইল বিজয় দে দাদা, বলেন খুন এবং নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য কি? এই মিয়া, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে এখন তো ইন্টারনেট বুঝেন না, আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে তো যোগ্য না। মিউট আনমিউট অপশনটা বুঝতে হবে, মিউট আনমিউট বুঝতে হবে বিজয় দা, আনমিউট করে কথা বলেন, বোঝা যান আপনার কথা। স্যার কথা শোনা যাচ্ছে হ্যাঁ স্যার? হ্যাঁ, এখন বোঝা যায়, এখন বলেন। আচ্ছা স্যার, খুন হলো স্যার মানে পূর্ব পরিকল্পিত ভাবে যে হত্যাকাণ্ড ঘটানো হয় ঠান্ডা মাথায়, সেটা হলো খুন স্যার। আর যেটা হলো হত্যার উদ্দেশ্য না নিয়ে স্যার হত্যাকাণ্ড ঘটানো হয়, যেমন ডাকাতি করতে গিয়ে হত্যাকাণ্ড বা চুরি করতে গিয়ে হত্যাকাণ্ড, এটা নিন্দনীয় হত্যাকাণ্ড বা নিন্দনীয় মানে আপনি বলতে চাচ্ছেন, নরহত্যা। আপনি বলতে চাচ্ছেন যে যদি প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, তাহলে সেটা খুন, আর না থাকলে সেটা কি? নিন্দনীয় নরহত্যা। নিন্দনীয় নরহত্যা। আর কেউ কিছু বলবেন, আমাদের ব্যাংকার সাহেব মিরন ভাই? স্যার, স্যার, আমি বলবো স্যার। স্যার, জি জি, সকল আলাদা হত্যাই করে। হত্যা, কিন্তু সকল নরহত্যা হত্যা না। সকল হত্যাই হত্যা, সকল নরহত্যা হত্যা না। হত্যা নয়। আচ্ছা, উত্তর সঠিক, বাট কঠিন ভাষা হয়ে গেছে। আচ্ছা, সহজে। ভাইয়া, মৃত্যুর উদ্দেশ্যে কাউকে মারলে যদি নিশ্চিত ভাবে জানা যায় যে সেই আঘাতেই তার মৃত্যু হবে, সেটা হচ্ছে খুন। আর না হলে যদি নিশ্চিত ভাবে জানা না যায় যে তার মৃত্যু হবে এই এই আঘাতের ফলে, সেটা হচ্ছে নরহত্যা। এটা হচ্ছে নরহত্যা। আচ্ছা ঠিক আছে, মানলাম। এরপরে? স্যার, আমি বলি স্যার একটু। হুম। আমি জানি যে আহ, মানে আহ, কাউকে মাথায় গুলি করলে নিশ্চিত তার মৃত্যু হবে। তার মাথায় গুলি করলাম, এটা হচ্ছে হত্যা, হুম। মার্ডার। আর কাউকে আঘাত করার উদ্দেশ্যে তার মানে তার হাতে একটা কোপ দিলাম, তার হাতে রক কেটে গেল, রক্তক্ষরণে তার মৃত্যু হলো, বাট আমার উদ্দেশ্য ছিল না তাকে আহ মারার, তাকে আঘাত করার উদ্দেশ্য ছিল। ওইটা হচ্ছে আপনার নরহত্যা। ওইটা হচ্ছে নরহত্যা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আর আর কোনো সংজ্ঞা আছে বা পার্থক্য আছে? পূর্ব স্যার আমি একটু পরিকল্পিত। স্যার, হত্যা এবার করার জন্য উদ্দেশ্য থাকতে হবে, কিন্তু নরহত্যার জন্য কোনো উদ্দেশ্য থাকতে হবে না। এটা আনকনসাসলি হয়ে যায় ঘটনাক্রমে। আচ্ছা, তাহলে আমাদের দেখি আমাদের সাংবাদিক কি বলে, ডিবিসি সাংবাদিক হানান ভাই। নিন্দনীয় নরহত্যা, যেমন আমি একটা ফাঁকি স্বীকার করতে গিয়ে যদি কোনো মানুষ হত্যা, মানে হত্যা হয়, যেন আমি ফাঁকি স্বীকার করতেছি, আমার উদ্দেশ্য ছিল ফাঁকি স্বীকার করা, কিন্তু একটা মানুষ হত্যা হয়েছে গুলি গুলি খেয়ে, এটা নিন্দনীয় নরহত্যা। আর কাকে উদ্দেশ্য প্রণীত হত্যা করা হয়েছে, হত্যা। মানে তার আমি মানে, মোটামুটি জানা। তার মানে এটার সাথে কি আপনি একমত, যদি যদি প্ল্যান করে বা অভিপ্রায় নিয়ে, ইচ্ছা নিয়ে যদি কাউকে মারা হয় সেটা হচ্ছে খুন, আর যদি কোন জি, অনিচ্ছাকৃত হয় তাহলে সেটা কি? এটা নিন্দনীয় নরহত্যা।
সেটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। নরহত্যা। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা আসি 299 এবং 300। আচ্ছা, 299 টপিকটা কি? কালপেবল হোমিসাইড মানে নিন্দনীয় নরহত্যা। এটাকে আমরা নরহত্যা বলে থাকি, অপরাধজনক নরহত্যা বলে থাকি। 300 ধারাতে আছে মার্ডার। 300 ধারার হেডলাইনে কি আছে? মার্ডার বা খুন। 300 ধারার হেডলাইনে কি আছে? মার্ডার বা খুন। 300 ধারাতে গিয়া লিখেন একের ভিতর দুই। একের ভেতর দুই, অর্থাৎ 300 ধারাতে একই সাথে মার্ডার আছে, একই সাথে কালপেবল হোমিসাইড আছে। একের ভেতর দুই। আমরা একটু প্র্যাকটিস লাইফে যাই। আচ্ছা, ধরুন আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেল, আমাদের আমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেল। তা ঘরের মধ্যে লাশ পাওয়া গেল। যখন লাশটা পাওয়া গেল সেখানে কি পুলিশ আসে? পুলিশ আসার পরে সেই লাশকে কেন্দ্র করে যখন কোনো মামলা হয়, মামলা হয়েছে, ধরেন থানায় মামলা হয়েছে। থানায় মামলা হলে কি মামলা হয়েছে? কি মামলা হয়েছে? ইউডি কেস। কি বলে এটাকে? ইউডি কেস। ইউ হচ্ছে আনন্যাচারাল। ইউ কি? আনন্যাচারাল। এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসবে না, বাট একটু প্রয়োজন আমার। আচ্ছা, আনন্যাচারাল ডেথ। ইউডি। ইউতে হচ্ছে আনন্যাচারাল, ডিতে হচ্ছে ডেথ। আনন্যাচারাল ডেথ এটার বাংলাটা কি? অস্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু। তাহলে ওই যে ঘরে যে লাশটা পাওয়া গেছে সে লাশকে কেন্দ্র করে থানায় কি মামলা হয়েছে? অপমৃত্যু মামলা হয়েছে, আনন্যাচারাল ডেথ হয়েছে। পুলিশ বলতেছে যে এটা, তার লাশ পাওয়া গেছে, সে কিভাবে মারা গেছে সেটা আমরা জানি না, এটাকে আমরা মনে করতেছি যে এটা স্বাভাবিকভাবে তার মৃত্যু ঘটে নাই। ঠিক আছে, অপমৃত্যু অর্থাৎ যেখানে কাউকে আসলে সন্দেহ করা হচ্ছে না, এখানে কেউ তাকে মারতেও পারে, নাও মারতে পারে। এই ধরনের মামলা হচ্ছে অপমৃত্যু মামলা। আর যদি আসামিদের নাম ঠিকানা জানতো তাহলে তো ডাইরেক্ট মার্ডার মামলা হয়ে যেত 302-তে। ঠিক আছে, অপমৃত্যু মামলা হলো। তার মানে একটা মানুষ আগে মারা গেল, বুঝছেন? একটা মানুষ আগে মারা গেল। যারা মারছে প্রথমত তারা কি করেছে? নিন্দনীয় নরহত্যা করেছে। প্রথমত তারা কালপেবল হোমিসাইড করেছে। তার মানে একটা মৃত্যু হলেই কি মামলা হবে? অপমৃত্যু মামলা হবে। একটা মৃত্যু হলেই অপরাধীরা কোন অপরাধ করেছে? নিন্দনীয় নরহত্যা করেছে। ক্লিয়ার? এরপরে সাক্ষ্য প্রমাণে দেখা গেল অপরাধীরা তাকে ইচ্ছা করে মেরেছে। সাক্ষ্য প্রমাণে দেখা গেল অপরাধীরা তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়েছিল। সাক্ষ্য প্রমাণে দেখা গেল অপরাধীরা জানতো যে এভাবে আঘাত করলে তার মৃত্যু ঘটবে, ঠিক সেভাবেই আঘাত করেছে। তখন আর সেটা অপমৃত্যু মামলা থাকে না, তখন সেটা মার্ডার মামলা হয়ে যায়। তখন সেটা নিন্দনীয় নরহত্যা থাকে না। তার মানে কি? প্রত্যেকটা মৃত্যুর সাথে যারা জড়িত সবাই কি করেছে? নিন্দনীয় নরহত্যা। এই নিন্দনীয় নরহত্যার মধ্যে লাশটা কিভাবে হলো, এটার মধ্যে যখন খুনের উপাদান পাওয়া যাবে, মার্ডারের এলিমেন্টস পাওয়া যাবে, তখন সেটা কালপেবল হোমিসাইড ইজ অ্যামাউন্টেড টু মার্ডার। তখন কালপেবল হোমিসাইড হচ্ছে পরিণত হয়ে যায় খুনে। এই কারণে ওই এক ভাই বলল যে সকল নরহত্যা খুন না, সকল নরহত্যা মানে অল কালপেবল হোমিসাইড কি না, মার্ডার না। কারণ এই কালপেবল হোমিসাইডের সাথে, ওই লাশটার সাথে যদি খুনের উপাদান থাকে সেটাকে আমরা খুন বলতে পারবো? পারবো ভাই? পারবো না। আবার সকল খুনই নিন্দনীয় নরহত্যা মানে কি? সকল খুনই নিন্দনীয় নরহত্যা মানে কি? মানে হচ্ছে এই খুনটা যে আসতেছে,
মার্ডারটা যে আসতেছে সেটা নিন্দনীয় নরহত্যা হয়ে আসতেছে, নিন্দনীয় নরহত্যা হয়ে আসতেছে। ক্লিয়ার? ওকে। আমরা 300 ধারাতে হেডলাইনে দেখি মার্ডার, কিন্তু আমি বলেছি 300 ধারাকে আমরা বলবো একের ভিতর দুই, একের ভেতর দুই। আমরা এখন একটু একটু পার্থক্য সৃষ্টি করি অভিপ্রায় নিয়ে। কি নিয়ে? ইন্টেনশনের বাংলা কি? অভিপ্রায়। কেউ কেউ আমরা জেনে থাকি যে ইন্টেনশন নিয়ে কাউকে মারলে সেটা হবে খুন, আর ইন্টেনশন না থাকলে সেটা হবে কি? মার্ডার। সরি, ইন্টেনশন না থাকলে সেটা হবে কালপেবল হোমিসাইড। এ কমন একটা ডেফিনেশন, আমরা জানি বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে অভিপ্রায় থাকতে হবে। আমি এখানে আছি, আমি চিন্তা করলাম আমি আপনাকে মারবো। আপনি আছেন আমার জায়গা থেকে আধা কিলোমিটার দূরে, আমার ইচ্ছা আমি আপনাকে গুলি চালাবো, গুলি চালিয়ে মারবো। আমি গুলি চালালাম, আপনি মরতেও পারেন নাও মরতে পারেন, বাট আই হ্যাভ ইন্টেনশন টু কিল ইউ। আমার ইন্টেনশনের জায়গাতে কোনো সমস্যা নাই, আমার অভিপ্রায় আছে আমি আপনাকে মারবো। কিন্তু এই এই হাফ কিলোমিটার দূর থেকে আপনার গায়ে গুলি লাগতেও পারে নাও লাগতে পারে। যদি লেগে যায় আপনি মারা গেলেন, তখন আমি নিন্দনীয় নরহত্যা করেছি। ক্লিয়ার? মারা যাইতে হবে, যদি মারা না যায় তাহলে কি করছি? খুনের চেষ্টা করেছি, অ্যাটেম্প টু মার্ডার হবে, তখন 307 ধারাতে চলে যাবে। ক্লিয়ার? ওকে। এবার দেখেন, আপনি আমার সামনে বসা, আমি আপনাকে জিম্মি করলাম, জিম্মি করে এভাবে গুলিটা ধরে ঠাস ঠাস করে মেরে দিলাম, এভাবে গুলিটা ধরে ঠাস ঠাস করে মেরে দিলাম। এখানেও কিন্তু আমার উদ্দেশ্য রয়েছে, অভিপ্রায় রয়েছে, আমি আপনাকে মারবো। এটাকে নিশ্চিত মৃত্যু না ভাই? এই ভাই, নিশ্চিত মৃত্যু না? এখানেও কিন্তু হ্যাঁ, এখানেও কিন্তু আমার অভিপ্রায় ছিল, তাহলে এটা হবে খুন। যেখানে মৃত্যুটা নিশ্চিত এবং আমার অভিপ্রায় রয়েছে, আমার ইন্টেনশন রয়েছে মারার, সেটা হয়ে যাবে মার্ডার। আর যেখানে মৃত্যুটা অনিশ্চিত বা মৃত্যু হয়ে যাবে, তখন সেটাকে কালপেবল হোমিসাইড। কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত, মানুষ না মরা পর্যন্ত কালপেবল হোমিসাইডও বলতে পারবেন না, মার্ডারও বলতে পারবেন না। কালপেবল হোমিসাইডও বলতে পারবে না, মার্ডারও বলতে পারবে না। দুইটার জন্য আগে মানুষটা মরা লাগবে। মানুষটা মরার পরে কিভাবে মরলো, কেন মরলো, এটা তদন্তে গিয়ে বের হবে যে এটা কি কালপেবল হোমিসাইডই থাকবো নাকি এটা মার্ডার কেস হবে, কোনটা হবে। ক্লিয়ার? ওকে। এবার আসেন, আমরা কোনটা, এই যে 299 এবং 300 ধারাতে যত উদাহরণ আছে পড়ে ফেলবেন। এই উদাহরণগুলো হচ্ছে রিটেন পরীক্ষায় আসবে এবং এমসিকিউ পরীক্ষায় আসবে, ভাইভাতে আসবে সকল, এবং প্র্যাকটিস লাইফে কাজে লাগবে। এবার আসেন, এবার আমরা বলছিলাম যে একের ভিতরে দুই, তাহলে 300 ধারার মধ্যে আমরা দুইটা জিনিস আবিষ্কার করব, যে কোনটাকে আমরা কালপেবল হোমিসাইড বলবো, কোনটাকে আমরা মার্ডার বলবো। দেখেন 300 ধারায় খুনের 4টা উপাদান বলছে। কয়টা উপাদান? এই ভাই, 4টা উপাদান। কয়টা উপাদান? 4টা। প্রথম উপাদান, ইন্টেনশন, অভিপ্রায় নিয়ে কাউকে মারলে সেটা খুন হবে। দ্বিতীয় উপাদান, জ্ঞান বা নলেজ, আমি আপনাকে আঘাত করতেছি, মানে আমি জানি যে আমি যেভাবে আঘাত করতেছি এর ফলে আপনার কি ঘটবে, এর ফলে আপনার মৃত্যু ঘটবে। এই যে আমি আপনাকে আঘাত করতেছি, এর ফলে কি হবে? এর ফলে আপনার মৃত্যু ঘটবে। কি ঘটবে? মৃত্যু ঘটবে। এরকম যদি নলেজ থাকে, এরকম যদি জ্ঞান থাকে, এরকম যদি ধারণা থাকে, সেই ধারণা থেকে যদি আমি আপনাকে আঘাত করি এবং আপনি মারা যান, সেটা কি হবে? খুন হবে। 3 নম্বর হচ্ছে থার্ড উপাদান, 300 ধারার থার্ড উপাদান, খুনের উপাদান বলতেছি। তিন 3 নম্বর হচ্ছে এরকম, মানে আমি আপনাকে কি দিয়ে আঘাত করলাম, মাধ্যমটাকে। আচ্ছা, আমার ইন্টেনশন আছে আমি আপনাকে খুন করবো, কিন্তু কলম দিয়ে কি করতেছি? গুতা দিতেছি। মরবেন? মরবেন। আমি আপনাকে কি দিয়ে আঘাত করলাম? মনে করেন আমার ইন্টেনশন নাই আপনাকে মারা,
তারপর আমি ছুরি দিয়ে এমন করে কাইটা ফেলাইলাম, এটাও কিন্তু খুন হয়ে যাবে। মানে আঘাতের ধরনটা কি, আঘাতের মাধ্যমটা কি। 4 নম্বর হচ্ছে ডেঞ্জারাস অ্যাটাক বলে এটাকে, বিপজ্জনক আঘাত। অনেক সময় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দেখেন না, হ্যাঁ, দা কোপাকপি, লাঠি লাঠালাঠি, এগুলো অনেক কিছু হয়। মানে আমরা অনেক সময় মানে এলো পাতারি খালি মারি, এলো পাতারি মারি, তখন যদি কেউ মারা যায় সেটা হবে মার্ডার, সেটা হবে খুন। তাহলে খুনের 4টা উপাদান পেলাম। এবার আসেন, এই 300 ধারাতে 5টা ব্যতিক্রম রয়েছে। কয়টা? 5টা ব্যতিক্রম রয়েছে। সেখানে একটা মানুষ মারা যাবে, বাট সেটাকে আমরা খুন বলতে পারবো না। প্রথমত মারা গেলেই সেটা কি, এই ভাই, মারা গেলে সেটা কি, মারা গেলেই সেটা নিন্দনীয় নরহত্যা। সেটার মধ্যে এই খুনের 4টা উপাদান যদি পাওয়া যায়, 4টার যে কোনো একটা উপাদান যদি পাওয়া যায়, সেটাকে বলবো আমরা মার্ডার। আর যদি না পাওয়া যায়, সেটা নিন্দনীয় নরহত্যাই থেকে যাবে। প্রথমত আপনি স্টুডেন্ট, সকলে স্টুডেন্ট, যার মধ্যে গিলু আছে সে হচ্ছে ব্রিলিয়ান্ট। তা আমরা কি সবাইকে ব্রিলিয়ান্ট বলতে পারবো? এখন এখন যদি গিলু না থাকে তাহলে কি বলবো? স্টুডেন্ট। যদি যার থাকবে তাকে কি বলবো? ব্রিলিয়ান্ট। কিন্তু এই স্টুডেন্টের নিচে আর যাবে না, স্টুডেন্ট হচ্ছে সর্বনিম্ন স্তর। তাহলে আমার একটা মানুষ যখন মারা যাবে, সর্বনিম্ন স্তর হচ্ছে কি, কালপেবল হোমিসাইড। এটা মার্ডার হতেও পারে, নাও হতে পারে। আমি কি বুঝতে পারছি? ওকে। 300 ধারা 5টা ব্যতিক্রম রয়েছে, সে ব্যতিক্রমে বলছে সেটা আর খুন হবে না। মানুষটা মারা যাবে বাট খুন হবে না। আপনি আমাকে, আমার বাপ মা তুলে গালিগালাজ করলেন, আমি আপনার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিলাম। কেন ছুরি ঢুকাইছি? কারণ আপনি আমাকে উস্কানি দিয়েছেন, আপনি আমাকে উত্তেজিত করেছেন। এই উত্তেজনার ফলে যদি কারো মৃত্যু ঘটায়, সেটা খুন হবে না, সেটা হবে নিন্দনীয় নরহত্যা। 2 নাম্বার, আপনি আমাকে মারতে আসতেছেন, আমি কি সাধু বাবা বসে থাকবো? আমি আপনার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিলাম। আমি কেন আপনাকে মারলাম? নিজেকে বাঁচানোর জন্য। এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কাউকে মারি, তাহলে সেটা কি হবে? নিন্দনীয় নরহত্যা, সেটার খুন হবে না। 3 নাম্বার, একজন এসআই কে ওসি সাহেব নির্দেশ দিলেন যে আপনি আসামিকে ধরে নিয়ে আসেন। এসআই কি করলো? আসামি যখন দৌড় দিয়ে পালাতে শুরু করলো, এসআই তখন গুলি চালালো, আসামি মারা গেল। এসআইয়ের অপরাধ কি? নিন্দনীয় নরহত্যা। কারণ এসআইয়ের যে ক্ষমতা ছিল, এসআইয়ের ক্ষমতা কিন্তু গুলি করা ছিল না। এসআইয়ের মানে, এসআই বলতে বোঝাচ্ছে একজন সরকারি কর্মকর্তার যে ক্ষমতা রয়েছে, সে ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করে কাউকে যদি মারে, ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করে কাউকে যদি মারে, সেটা কি হবে? সেটা কিন্তু খুন হবে না, সেটা হয়ে যাবে কালপেবল হোমিসাইড। 4 নাম্বার, হঠাৎ করে বাসে টাসে এখানে সে হঠাৎ করে মারামারি ঝগড়াঝাটি লাগে না? হঠাৎ করে ঝগড়া হয় না মানুষের সাথে? হ্যাঁ, হঠাৎ করে তুমুল ঝগড়াঝাটি লাগে, লাঠি সোঁটা নিয়ে বের হয়ে যায়। হঠাৎ দ্বন্দ্বের ফলে, সাডেন ফাইট, হঠাৎ যুদ্ধের ফলে, হঠাৎ ঝগড়ার ফলে যদি কারো মৃত্যু ঘটে, সেটা খুন হবে না, সেটা হবে নিন্দনীয় নরহত্যা। 5 নাম্বার, আপনার বয়স 18 বছর, মানে 18 বছরের বেশি, আপনি প্রেমের টাকা খাইছেন। আপনি আমাকে বললেন, দাদা আমাকে মেরে ফেলেন, এই নেন বন্দুক, আমাকে মেরে ফেলেন, আমি দুনিয়া বাঁচতে চাই না, যার জন্য দুনিয়া আইছি সেই নাই। কি করলেন? আমাকে বন্দুক দিলেন। আপনি কিন্তু মারতে বলছেন, তা আমি সুন্দর ঠুস করে আপনাকে মেরে ফেলছি। এখন আমি অপরাধী, কি অপরাধে? আমি কিন্তু আপনাকে খুন করি নাই, আমি নিন্দনীয় নরহত্যা করেছি। তাহলে 18 বছরের বেশি বয়স্ক মানুষের সম্মতিতে যদি মৃত্যু ঘটানো হয়, সেটা খুন বলে বিবেচিত হবে না, সেটা হবে নিন্দনীয় নরহত্যা। আচ্ছা ভাই, খুন এবং নিন্দনীয় নরহত্যার মধ্যে এত পার্থক্য কেন করতে হবে? কেন? কোনো দরকার নাই। দরকার আছে, কারণ দুইটার শাস্তির একটা পার্থক্য রয়েছে। মার্ডার হলে শাস্তি বেশি, 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হবে অথবা মৃত্যুদণ্ড হবে। আর যদি সেটা, সে অপরাধটাকে যদি নিন্দনীয় নরহত্যা বলতে পারেন, তাহলে শাস্তি কমে যাচ্ছে 304 ধারায়। 304 ধারায় দেখেন শাস্তি কমে যাচ্ছে, নিন্দনীয় নরহত্যার শাস্তি, সেখানে শাস্তি হইতেছে সর্বোচ্চ হইতেছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। তাহলে নিন্দনীয় নরহত্যার শাস্তি কমে যাচ্ছে, রাইট? আপনার নামে মার্ডার মামলা হলো, খেয়াল করেন, আপনার নামে মার্ডার মামলা হলো। আপনি 100
5 ধারা সাক্ষ্য আইনের 105 ধারা অনুসারে পিটিশন দিলেন, স্যার হ্যাঁ তাকে আমি মেরেছি এটা সত্য, স্যার আমি খুনের জন্য শাস্তি পাবো না কেন? বিচারক বলছে কেন? কারণ স্যার আমি 300 ধারার ব্যতিক্রমের মধ্যে পড়ি, সে আমাকে মারতেছিল আমি তাকে মেরে ফেলছি, আমি আমার নিজেকে প্রোটেক্ট করার জন্য তাকে মেরে ফেলছি। তখন কিন্তু তার ওই আসামির শাস্তি কিন্তু কমে যাচ্ছে। কেন ব্যতিক্রম দাবি করে বুঝছেন? তখন সে 300 ধারার 4টা উপাদানের মধ্যে পড়ে যাচ্ছে না যেটাতে খুন আছে, তখন সে 300 ধারার ওই 5টা ব্যতিক্রমের মধ্যে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন আমরা এখান থেকে শাস্তি পড়ে ফেলবো 302 ধারা, 303, 304, 305, 307। আগামী ক্লাসে পড়বো 310, 311, 319, 320, 325, 326 ক, 339, 300 তো, আচ্ছা 339 থেকে 344, 368, 375, 377, 378 থেকে 380, 383, 384, 390, 391, 392, 395, 396। এটা আমরা আগামীকাল রাত 10টা বাজে পড়বো। আর প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবেন, ঠিক আছে? আগামীকাল প্রশ্ন শুনবো কাদের কোথায় কোন জায়গায় প্রবলেম। ঠিক আছে, তাহলে ভালো থাকে না?